সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। সবাই ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের সাথে আজ আপনাদেরকে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয় শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি এবং একই সাথে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান। আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আমি আছি ভালোই। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার ওয়াজেদ খান। তিনি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক এবং রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতেই বলেছি আলোচনা করব শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি। স্বাভাবিকভাবে শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনীতির আলোচনা আসলে সামগ্রিক পরিস্থিতিও আসবে। শিক্ষা দিয়ে শুরু করি। বাংলাদেশের শিক্ষার যে স্তরগুলো, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ইউনিভার্সিটি লেভেলের লেখাপড়া, একটা পরিবর্তিত পরিস্থিতি, একটা সরকার ব্যবস্থা ছিল, সেই সরকার পরিবর্তন হয়েছে, নতুন একটা সরকার ব্যবস্থা এসছে। এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? ধন্যবাদ। প্রথমে আমাকে আপনাদের চ্যানেল আই টু দি পয়েন্ট অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি প্রাসঙ্গিকভাবেই জিজ্ঞেস করেছেন আমাকে যে বাংলাদেশে এই মুহূর্তে জুলাই এবং অগাস্টের তরুণদের রেভলিউশনের পরে যেই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তার মধ্যে বর্তমানে আমাদের শিক্ষা বা শিক্ষা অঙ্গন এবং শিক্ষা কার্যক্রমের মধ্যে কী ব্যতিক্রম আমরা আশা করি বা চলছে। আপনি জানেন যে গত 15 বছর বাংলাদেশে যে ধরনের শাসন বা স্বৈরশাসন চলেছে, এক ধরনের একটা দৃষ্টিভঙ্গি এই দেশের শিক্ষা ক্ষেত্রে পেনিট্রেট করার জন্য একটা ন্যারেটিভ দিয়ে কিন্তু বাংলাদেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষার সমস্ত জায়গায় কিন্তু শিক্ষা অঙ্গনকে অনেকটা ডিসম্যান্টল করা হয়েছে। এটার উদ্দেশ্য ছিল যে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে একটা মানসিকভাবে গড়ে তোলা, যাতে করে শুধুমাত্র এক ধারণার মানুষ বা আগামী প্রজন্মের তরুণ বা গ্র্যাজুয়েট তৈরি হবে, যাতে করে তাদের কাছে যে ন্যারেটিভটা থাকবে সেই ন্যারেটিভটাই যেন সঠিক বলে সবাই ধরে নিতে পারে। এটা শিক্ষা অঙ্গনের একদম নিম্ন স্তর থেকে উচ্চ শিক্ষার আমরা যেটাকে টার্সিয়ারি এডুকেশন বা হায়ার এডুকেশন বলে থাকি, সেই জায়গায়ও ভালোভাবে শিক্ষা কার্যক্রমের সাথে যত সম্পৃক্ত বডি রয়েছে, সেটা প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা বোর্ড অথবা যত ধরনের শিক্ষা পদ্ধতি আছে, কারিগরি, মাদ্রাসা এবং আমাদের বাংলা, ইংরেজি বাংলা মাধ্যম এবং বিভিন্ন পর্যায়ে যদি আমরা বিদ্যালয়ে আসি, সেখানে আমরা দেখি ইউজিসি কিংবা বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এবং সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয় ড্রিভেন যেই প্রচেষ্টাটা ছিল, সেটা ছিল একমুখী এক ধরনের চিন্তাভাবনার মধ্য দিয়ে বাংলাদেশের আগামী প্রজন্মের সকলের চিন্তা ধারণাকে এক জায়গায় নিয়ে আসা। ফলে আমরা দেখেছি যে মানসিক বিকাশের জন্য তরুণ ছাত্রছাত্রীদের বা শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য যে ছাত্রছাত্রী গোষ্ঠী, তাদেরকে আমরা একটা সিঙ্গেল ডাইমেনশনাল করে ফেলেছি। কিন্তু বাংলাদেশ আসলে সে ধরনের জায়গায় থাকতে চায় না এবং সেই কারণেই আপনি দেখেছেন যে আমরা পর্যায়ক্রমিকভাবে যেই কাজটাই করেছি সেটার মধ্যে বৈষম্য বা তরুণ ছাত্রছাত্রীদের অপরচুনিটি বা সুযোগের অভাব হয়েছে। এবং সর্বোপরি আমরা জুলাই অগাস্টের যেই আন্দোলন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা দেখলাম যে বাংলাদেশের তৎকালীন সরকারকে এদেশ থেকে চলে যেতে হয়েছে। আর এখন ন্যারেটিভটা কি? এখন ন্যারেটিভটা হচ্ছে যে বাংলাদেশে মুক্ত চিন্তার একটা দেশ হবে, যে দেশে আমরা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার দিকে আলোকপাত রেখে আমরা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আধুনিকতা থাকবে, যেটার মধ্যে আমাদের দেশ, সংস্কৃতি, ঐতিহ্য, আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের সাহিত্য সব কিছুই কিন্তু অ্যালাইন করা থাকবে। এবং সে কারণেই আপনি দেখছেন যে ইতোমধ্যে এবারও কিন্তু সরকার খুব অল্প সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয় বা বিশেষ করে কারিকুলাম কিংবা বই পুস্তক রচনা, যেটা আমরাকে বলি প্রিন্ট আউট করা, সেটা মধ্যে খুব তড়িঘড়ি করে কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে, যেগুলো আসলেই এক ধারণার মধ্য দিয়ে করা হয়েছিল এবং এটা অনেকটাই শিক্ষা অঙ্গনে ডিসম্যান্টাল করা হয়েছিল বলে সেগুলো পরিবর্তন। বই তো দেওয়া যায়নি। বই দেওয়া যায়নি, সেটা হচ্ছে যেই সরকার এখন আছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের
আপনি যদি সমালোচনা দৃষ্টিভঙ্গিতে দেখেন যে তাদের কার্যক্রম তারা নিজেরা হয়তো ঠিকভাবে করতে পারেনি, সেটা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষার সাথে সম্পৃক্ত এনসিটিবি এবং অন্যান্য যারা তাদের কমিটমেন্ট ছিল। এবং আশা করি বইগুলো হয়তো ইতোমধ্যে চলে আসার সর্বশেষ পর্যায়ে আছে। আপনি জানেন যে যারা এখন সরকারের সাথে সম্পৃক্ত আছেন, উপদেষ্টা এবং সরকারের মন্ত্রণালয়, বিশেষ করে আগের সরকারেরও অনেক ব্যক্তিবর্গ যারা প্রশাসনের সাথে সম্পৃক্ত আছে, তাদের আমি অসহযোগিতা বলবো না, কিন্তু তাদের এক ধরনের কর্মস্পৃহা একটু মানে অবদমিত হওয়াতে তারা সেইভাবে আমার মনে হয় যে যেই প্রচেষ্টাটা নেওয়ার কথা অথবা সাহায্য করার কথা সেটা হয়ে ওঠে নাই। কিন্তু আমি যতটুকু জানি এখন যে ইতোমধ্যে আমার সাথে যোগাযোগ হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং ওনারা বলেছেন যে বই পুস্তক সবগুলোই প্রিন্ট আউট হয়ে চলে আসবে। যদিও আপনি মনে করেন যে আমরা সবসময়ই প্রত্যাশা করি যে ডিসেম্বর মাসের শেষে এবং জানুয়ারির শুরুতেই বইগুলো চলে আসবে, বাচ্চারা বিশেষ করে তাদের প্রাথমিক এবং অন্যান্য বিদ্যালয়ে তারা বই পুস্তকগুলো প্রিন্ট আউট করা পাবে। এখন এটার কিছু জায়গায় আমি এমনিই বলবো, এটা শুধু এই গভর্নমেন্ট বলে না, সব সময় কিন্তু এই বিষয়টা নিয়ে বাংলাদেশে একটা বিরাট ধরনের আলোচনার জায়গায় যে কোনো সরকার পড়ে যায়। কারণ হচ্ছে যে বাংলাদেশ কিন্তু জনসংখ্যার দিকে আমরা অনেক বড়, এবং সেটা সার্বিকভাবে আসলে সুন্দরভাবে সম্পন্ন করা যে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের মধ্যে আসলেই অনেক সমস্যায় পড়ে যেতে হয় অনেক সময়। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে ডক্টর ওয়াজেদ খান। জি, পরিবর্তিত বাংলাদেশ কেমন দেখছেন? পরিবর্তিত বাংলাদেশ আমরা যেভাবে যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আমরা তার চেয়ে অনেকটা দূরে এখনো। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের যে শক্ত ভিত্তি যেটা হওয়া দরকার ছিল, যে ধরনের উপদেষ্টা এই পরিষদে থাকা দরকার ছিল, অভিজ্ঞ এবং যারা ডাইনামিক এ দেশকে ওইভাবে গড়ে তুলতে পারবে। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে ভাইস চ্যান্সেলর সাহেব যেটা বললেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিগত ফ্যাসিবাদী আমলে ভেঙে পড়েছে। শিক্ষার্থীরা যা শিখবে সেই ইতিহাস বিকৃতি হয়েছে, সংস্কৃতি বাংলাদেশের যে শাশ্বত ধারা, সাংস্কৃতিক ধারা, সেটা বিপন্ন হয়ে পড়েছে। বাংলাদেশের শিক্ষার যে ধারা একমুখী হওয়ার কথা ছিল সেটা হয়নি। মাদ্রাসা শিক্ষা আলাদা, ইংরেজি মিডিয়ামের শিক্ষা আলাদা, সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষা আলাদা, মাদ্রাসার মধ্যেও দুইটা ভাগ। তো বাংলাদেশে যে শিক্ষাটার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো টেকনিক্যাল শিক্ষা, যেটা আমাদের প্রায় 1 কোটির অধিক শ্রমজীবী মানুষ বাংলাদেশের বিভিন্ন দেশে যারা কাজ করছে, যারা দক্ষ নয়, যাদের কোনো ট্রেনিং নাই, বিদেশে যে অত্যন্ত কম বেতনে তারা কাজ করছে। বাংলাদেশ থেকে যদি এই টেকনিক্যাল শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা যেত তাহলে তাদের জন্য আলাদা একটা সুযোগ সৃষ্টি হতো। অর্থনৈতিকভাবে বাংলাদেশ লাভবান হতো এবং পারিবারিকভাবে যারা বিদেশে আছে তারা হতো। এই যে একটা অবস্থা, এইটা আরেকটা টেকনিক্যাল দিকে আরেকটা জিনিস আমি সবসময় মনে করি, সেটা হলো যে আমাদের যে গার্মেন্টস সেক্টরে বিপুল সংখ্যক বিদেশি কাজ করে, বিশেষ করে ভারত এবং শ্রীলঙ্কার লোকজন যারা টেকনিক্যাল কাজ করে। আর আমাদের দেশের যারা, তারা শুধু সেলাই, বোতাম লাগানো এই ধরনের কাজগুলো করে। যারা এই টেকনিক্যাল হ্যান্ড, তাদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয়। অথচ এতগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও, এত বড় যে ইন্ডাস্ট্রি বাংলাদেশে, সেখানে শুধুমাত্র গার্মেন্টসের জন্য যারা বিদেশ থেকে আসে ওই শিক্ষা ব্যবস্থা, তাদেরকে ওই প্রশিক্ষণ দিয়ে বিদেশিদের বাংলাদেশে নিয়ে আসার চেয়ে তাদেরকে যদি বাংলাদেশের এই শিল্প সেক্টরে, এই গার্মেন্ট সেক্টরে যদি তাদেরকে নিয়োগ করা যেত, তাহলে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সেটা করতে পারতো, সঞ্চয় করতে পারতো, বা সেটা পাঠাতে হতো না, তাদেরকে বিদেশে দিতে হতো না। এটা একটা শিক্ষা। আর শিক্ষা ব্যবস্থার যেটা বাংলাদেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে যেটা আমি মনে করি যে লেজুর ভিত্তিক রাজনীতির কারণে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষাঙ্গনে রাজনীতি থাকবে, ছাত্ররা রাজনীতি করবে তাদের ছাত্র সংসদের মাধ্যমে, তাদের যে দাবি দেওয়া, নিজস্ব দাবি দেওয়া, শিক্ষাঙ্গনের দাবি দেওয়া, সেটা মানবে। শিক্ষক এবং ছাত্রদের রাজনৈতিক লেজুর ভিত্তির রাজনীতি, এটা সরকারকে
এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা একটা আইনের মাধ্যমে হোক এটা বন্ধ করতে হবে। প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের পেছনে ছাত্র সংগঠন একটা বড় শক্তি, এই সরকারের পেছনেও কিন্তু কাজ করছে বড় রাজনৈতিক শক্তি। না, সেটা হবে, সেটা শিক্ষাঙ্গনের বাইরে। আমরা দেখেছি, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো প্রায় 50,000-এর মতো ছাত্রছাত্রী পড়াশোনা করে, অ্যাক্টিভ পলিটিক্স করে মাত্র কয়েক হাজার, 2-3 হাজার হবে হাতে গোনা। বাকি যারা এখানে সাধারণ শিক্ষার্থী গ্রাম থেকে আসে, তারা এখানে আপনার স্লেভের মতো থাকে এখানে এইসব বিশ্ববিদ্যালয়ে। যারা যখন যে দল আসে তারা তখন চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, শিক্ষাঙ্গনের সর্বময় দখলদারিত্ব তাদের হাতে চলে যায়। এই বিষয়গুলো যদি বন্ধ না করা যায়, ছাত্র এবং শিক্ষকদের লেজুর ভিত্তিক রাজনীতি, তাহলে এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে না। আর শিক্ষাক্ষেত্রে যদি সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে আমার মনে হয় আমরা যেটা আশা করেছিলাম, আজকের যে বাংলাদেশের যে পরিবর্তন, এটা অন্য কেউ করেনি। আমরা জানি ফরাসি বিপ্লব হয়েছিল, বলা হয় যে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স। ফ্রান্সের অলস লোকজন এই দেশকে 1789 সালে তারা ফরাসি বিপ্লবের মাধ্যমে উদ্ধার করেছিল। আমরা দেখেছি আমাদের দেশে শিক্ষার্থীরা যারা নিপীড়িত নিষ্পেষিত হয়েছে বিগত কয়েক বছরে, 1.5 দশক ধরে, তারা আজকে এই আন্দোলনে নেমেছে। কোটা আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের ন্যায্য যে অধিকার, তারা যে বৈষম্যের শিকার, তার বহিঃপ্রকাশ ঘটেছে। এবং এই বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে ভয়ের যে সংস্কৃতি, তা থেকে বেরিয়ে এসে যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এটা সম্ভব হতো না যদি এই শিক্ষার্থীরা তাদের যে নিজস্ব চিন্তা, নিজস্ব চেতনা, তার মধ্য থেকে তারা করেছে। আসবো আপনার কাছে। জনাব আব্দুল হান্নান চৌধুরী, অর্থনৈতিক অবস্থা একটু জানতে চাই বাংলাদেশের। এই মুহূর্তে আমাদের জ্বালানি উপদেষ্টা বলেছেন তার ঘুম হয় না জ্বালানির ব্যয় মেটানোর জন্য। হ্যাঁ, আপনি অর্থনীতির কথা জানতে চাচ্ছেন। এই গণবিপ্লবের পরবর্তী অবস্থায় আপনি জানেন যে এর পূর্ববর্তী অবস্থায় বাংলাদেশের অর্থনীতির অবস্থা ছিল যে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় এবং প্রাইভেট ব্যাংক থেকে এক ধরনের সিস্টেমেটিক ওয়েতে, একদম সিস্টেমিক করাপশন যেখানে হয়েছে, সেখান থেকে আপনি জানেন যে শ্বেতপত্রে আমরা যেটা পেয়েছি যে প্রতি বছর প্রায় 16 থেকে 17 বিলিয়ন ডলার করে প্রায় টানা 15 বছর এই দেশ থেকে টাকাগুলো চলে গিয়েছে। ফলে এদেশের অর্থনৈতিক চাবিকাঠির যে মূল জায়গাটুকু, সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল সেক্টর। সেই ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনার হিউজ টান পড়েছে, টানাপোড়েনে ছিল এবং আছে। এর বাইরেও আমরা যেটার জন্য সবচেয়ে বেশি সমস্যায় পড়েছি সেটা হচ্ছে আমাদের ডলার বা ফরেন এক্সচেঞ্জের জায়গাটাতে আমরা খুবই খারাপ অবস্থায় চলে গিয়েছিলাম। এখানে কিন্তু অন্তর্বর্তীকালীন এখানে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাকে মূলত ক্রেডিট দিতে হবে কিন্তু ইকোনমিক সাইডে। আমরা কিন্তু প্রিডিক্ট করেছিলাম যে ডিসেম্বর মাসে কিন্তু বাংলাদেশের বাজার এবং বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ইন্ডাস্ট্রি চাকা, বাংলাদেশের আমদানি রপ্তানি সব জায়গায় কিন্তু আমাদের আঘাত পড়বে অনেক ব্যাপকভাবে, এবং প্রাইস হাইকিং যেটা বাজার দর সেটাও কিন্তু বাড়বে অনেক কিছুতে, যদি বেড়েছে কিন্তু যেই পরিমাণ আমরা চিন্তায় পড়েছিলাম সেটার তুলনায় কিন্তু কিছুটা ভালো আছে। যদিও আপনি কালকেই বোধহয় দেখেছেন যে বাংলাদেশে আমরা এবছরও একটা বিরাট পরিমাণ রাজস্ব কর আদায় থেকে বঞ্চিত আছি। এবং আমি এটার জন্য বলবো যে সরকার এনভিআরের যেই পদ্ধতির মাধ্যমে বিশেষ করে ভ্যাটের টাকা বা আমাদের রাজস্ব আয়ের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আগের সরকারের টিমগুলো এখনও রয়েছে বলে আমরা প্রান্তিক পর্যায় থেকে যে পরিমাণ রাজস্ব কর আদায় করা, বিশেষ করে ভ্যাট কালেকশন, সেই ভ্যাট কালেকশনই আমাদের কিন্তু প্রায় 330 কোটি টাকার মতো কালেকশনই হয়নি। এরকম অসংখ্য জায়গা আছে যে জায়গাগুলো থেকে আপনি অনেক টাকা আয় উদ্ধার করতে পারতেন, সেটা করা হয়নি বা করতে পারে নাই। অর্থাৎ সরকারের সেখানে ব্যর্থতা কিছুটা আছে। এটার কারণ কিন্তু গভর্নমেন্ট
একা না, সিস্টেমটাই এটার জন্য দায়ী। এর পাশাপাশি আপনি দেখেছেন, আমরা যদ্দূর জানি হেডলাইনে আমরা যদ্দূর দেখেছি যে 6 মাসে 58,000 কোটি টাকার ঘাটতি, আবার আইএমএফ এর পরামর্শে ভ্যাট বাড়ানো হয়েছে 100 পণ্যে, সেটা নিয়েও আরো অনেক কথা আছে। আইএমএফ এর পরামর্শে যেই ভ্যাট বাড়ানো হয়েছে এটা সার্বিকভাবে আইএমএফ বলে থাকলেও আমরা যারা সাধারণ মানুষ আমরা এটুক বুঝি যে বাংলাদেশের ভ্যাট যখন আপনি বাড়ান এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপরে বা যে কোনো পারচেজের মধ্যে কিন্তু এফেক্ট হয়, কিন্তু মূলত ভ্যাট দ্বারা সরকারের রাজস্ব বা সরকারের খাতে যে টাকাটা যাওয়ার কথা পকেটে, সেটা কিন্তু সিস্টেমের কারণে, কারণ আমরাও এখন পর্যন্ত টেকনোলজি ওইভাবে অ্যাডপ্ট করতে পারিনি যে ভ্যাটের টাকাটা আমাদের যেখানে কালেকশন হয় সেখান থেকে কিন্তু রাষ্ট্রের কোষাগারে সেভাবে আসে না, এবং এখানে একটা বিরাট গ্যাপ আছে। সে কারণে এটার একটা এফেক্ট কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পড়েছে, এবং বাজারে আপনি এখন একটা কফি খেতে গেলেও যে পরিমাণ আগে দিতেন তার চেয়ে বেশি দিতে হচ্ছে। তো এইটা আইএমএফ হয়তো একটা জিনিস চিন্তা করে তারা দিয়েছে, তারা যেভাবে ক্যালকুলেশন করে, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের ট্যাক্স কালেকশন বা ট্যাক্সের রাজস্ব আয়ের বা এই ধরনের আয়ের মধ্যে কিন্তু আমাদের যেই প্রক্রিয়াটা থাকে সেইটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেক সময় কিন্তু হয়। তবে এই সরকারকে আপনি ধন্যবাদ দিতে হবে যে এই সরকার বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে এবং আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস, ব্যাংকিং সেক্টর বলেন, ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে সমস্ত নীতি নির্ধারণ করে এবং সামগ্রিকভাবে ব্যাংকগুলোকে ফাইন্যান্সিং করে টিকিয়ে রাখার যে প্রক্রিয়াটা করেছিল সেটা আসলেই প্রশংসার যোগ্য। এর বাইরে আমাদের যে সমস্ত ভাইরা দেশের বাইরে কর্মসংস্থানে আছে, সেই এনআরবি কমিউনিটি যখনই এই অভ্যুত্থানের পরে তারা সাড়া দিয়েছিল যে সবাই তারা সরকারি চ্যানেলে টাকা পাঠাবে, সেটা আমাদের রিজার্ভ বাড়িয়েছে। কিন্তু আমাদের ক্ষতি হয়েছে যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের ইম্পোর্টে, বিশেষ করে কারিগরি বা ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজের জন্য যে ধরনের ব্যয় বা যেই এলসিগুলো করার কথা বা করা হয়েছে সেগুলোর মধ্যে বিঘ্ন হয়েছে, এবং সেই বিঘ্ন এবং প্রসেসটা ডিলে হওয়ার কারণে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে আমাদের ইম্প্যাক্ট আছে। এছাড়াও আপনি যদি ওভাবে দেখেন, এই সরকার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা বলি এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা আসবে। আমরা অনেক প্রতিশ্রুতি পাচ্ছি এবং পাবো, কিন্তু এটা সময় লাগে, আপনি জানেন। সেই হিসাবে হয়তো এখন ওরা ভালো করছেই বলে মনে হয়। ওয়াজেদ খান, জি, রেমিটেন্সের কথা এসেছে। আপনি যুক্তরাষ্ট্র প্রবাসী, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প এসেছেন, তিনি 3 মাসের জন্য বিশ্বের সব ধরনের সহযোগিতা বাতিল করেছেন এক্সেপ্ট ইজিপ্ট অ্যান্ড ইসরায়েল। তাতে বাংলাদেশের কি? যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি আর্থিক সহায়তা প্রদান করে ইসরায়েলকে, সেকেন্ড হলো আপনার ইজিপ্ট, থার্ড ছিল পাকিস্তান, এই দেশগুলোকে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশকেও তো ধরেন 1972 সালের এপ্রিলের 4 তারিখ থেকে বাংলাদেশের সাথে যে সম্পর্ক যুক্তরাষ্ট্রের, বরাবরই আর্থিক সহায়তা প্রদান করে আসছে। তো ট্রাম্প একটু ভিন্ন চরিত্রের ব্যক্তিত্ব, এবং তিনি শুধু অর্থনৈতিক দিক থেকে এটা বন্ধ করেন, এটা কিন্তু প্রকাশ হয়নি, কিন্তু এটা যে কোনোভাবে এটা বের হয়ে আসছে যে ট্রাম্প এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো এর মধ্য দিয়ে এখন বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে অর্থ প্রদান করছে, সবচেয়ে বেশি রেমিটেন্স এখন আসছে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা যেভাবে আপনার প্রপার চ্যানেলে, ব্যাংকের মাধ্যমে বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে অর্থ প্রেরণ করে থাকে। তো এইটাতে সরাসরি সরকারিভাবে যে সহায়তা করা সেটা ভিন্ন কথা, আর রেমিটেন্সে যেটা আসা ওইটা আলাদা। রেমিটেন্সের উপরে কোনো হাত দিয়েছে বা দেবে এই মুহূর্তে মনে হয় না সেটা হবে। হ্যাঁ, তবে হবে আমাদের যারা ইমিগ্রেশনের যে পলিসি তিনি অ্যাডপ্ট করতে যাচ্ছেন, এতে করে ক্ষতিগ্রস্ত হবে অনেক দেশ বিশ্বের। আমাদের দেশেরও বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন সময়ে ভিজিট ভিসায় গিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন বা নিপীড়িত হয়ে এখান থেকে গিয়েছেন, তাদের জন্য একটা ক্ষতির বিষয় হয়ে দাঁড়াবে। তো ট্রাম্পের তিনি যে সব কিছু করে একচেটিয়া পার পেয়ে যাবেন, এটা সহজ না। ইতিমধ্যে তিনি প্রেসিডেন্ট বাইডেনের প্রায় 78টি নির্বাহী আদেশ উনি বাতিল করে দিয়েছেন, আরও প্রায় 70-80টি
নির্দেশ উনি জারি করেছেন। এই যে নির্বাহী যে আদেশগুলো, এই আদেশগুলো কিন্তু ইউএস কংগ্রেস, সিনেট এবং হাউস তারা সরাসরি চ্যালেঞ্জ করতে পারে না। হ্যাঁ, এটা প্রেসিডেন্ট অর্ডারেই হয়ে যায়। জানেন 3টা বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, 3টায়। তারপরেও যদি দেখে যে কোনো একটা বিষয় সেটা জনগণের বিপক্ষে যাচ্ছে, তখন সেটা সিনেট অবজেকশন দিতে পারে, কংগ্রেস অবজেকশন দিয়ে সেটাকে আটকে দিতে পারে। আমেরিকার যে একটা সৌন্দর্য, যে 3টা নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, সেটাকে আপনার এই যে একটা ভারসাম্য, এটা রক্ষা করে বলে যে 3টা জিনিস দিয়ে এটাকে একটা সিগনিফিক্যান্ট দিক বলে। যেমন পেপারে প্রেসিডেন্ট লিখলেন একটা অর্ডার, নির্বাহী আদেশ দিলেন, সেটা হয়তো ইয়েতে গেল, কংগ্রেসে গেল, কংগ্রেস মনে করলো যে এটা ঠিক হয়নি, তারা কাঁচি দিয়ে কেটে ফেললো। কিন্তু এইটা আবার যখন জুডিশিয়ারিতে গেল, যেটা সুপ্রিম কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টস এবং এটা নিয়ে মিলিয়ে, ফেডারেল কোর্টস মিলিয়ে জুডিশিয়ারি সিস্টেম, তখন সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে সেটাকে, ওই কাঁচিটাকে আবার পাথর দিয়ে, স্টোন দিয়ে ভেঙে ফেলতে পারে। এই জন্য বলা হয় পেপার, সিজার্স অ্যান্ড স্টোন। এটা ব্যালেন্স করে অ্যাডমিনিস্ট্রেটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি, এই 3টা দিককে। তো ট্রাম্প সব কিছু করে পার পেয়ে যাবে এমনটি ভাবার কোনো কারণ নেই। ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ কিছু আশঙ্কায় আছে সম্ভবত। জি, শুধু বাংলাদেশ না, আপনি সবচেয়ে বেশি হবে ইন্ডিয়ার এই মুহূর্তেই 18,000 লোককে বের করে দিচ্ছে এবং তালিকায় আছে 16 লক্ষ লোকের মতো ভারতেরা বিভিন্নভাবে H-1B ভিসা, যেটা কাজের ভিসা, এটাতে বিপুল সংখ্যক ভারতীয়রা সেখানে যায়। এছাড়া ভারতীয়রা আপনার অবৈধভাবে বিপুল সংখ্যক সেখানে প্রবেশ করে, আপনার মেক্সিকো দিয়ে বা অন্যান্যভাবে সেখানে গিয়ে, এবং এটা অনেক সংখ্যা। এবং তাদেরকে ভারত যেটা মনে করেছিল যে আমেরিকা বা ট্রাম্প হয়তো মোদির বন্ধু এবং তাদেরকে খুব সুযোগ সুবিধা দিবে, তাদের ভাগ্য খুলে যাবে, কিন্তু বিপরীত ঘটনা ঘটে গেছে এখানে। এটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল ট্রাম্প যদি জিতে আসেন তাহলে তিনি ভারতীয়দেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে আসবো আরেকবার। আব্দুল হান্নান চৌধুরী, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আশাবাদী কতটা হওয়া যায় বর্তমান এবং ব্যবসা বাণিজ্য সহ? আমি তো সবসময়ই আশাবাদী। আমি জানি যে বাংলাদেশে আমরা সবসময় এই অর্থনৈতিক অবস্থা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের দেশ গত 15 বছরেও কিন্তু অর্থনৈতিক কার্যক্রমে এবং সব কিছুতেই কিন্তু নিচের দিকেই যাচ্ছিল, ইকোনমিক এবং অন্যান্য অ্যাক্টিভিটিসে। কিন্তু আমাদের ইন্ডিকেটর আবার অনেক সময় অন্যভাবে দেখায় যে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের অনেক সম্ভাবনার দিক আছে। সেটা হচ্ছে যে আমরা যদি একটু আগে আপনি যেই বিষয়টা নিয়েই আলোচনা শুরু করেছেন আজকে, শিক্ষা, সেই জায়গায় যদি দক্ষতা এবং স্কিল, প্রপার স্কিল দিয়ে যদি আমরা হিউম্যান রিসোর্সেস এক্সপোর্ট করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে আমরা এক ধরনের আমি বলবো যে বিপ্লবী ঘটাতে পারবো। সেই জায়গায় আমাদেরকে দৃষ্টি দিয়ে কাজ করতে হবে। এর বাইরে আপনি যেটা বলছেন যে আমাদের দেশীয় যেই ইন্ডাস্ট্রি বা সেই জায়গায় কিন্তু ব্যাপক গ্রোথের সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাটুকু এবার গত কয়েক বছর যাবতই কমেছে। আমাদের রেডিমেড গার্মেন্টস কিন্তু একটা বাস্কেট অফ এক্সপোর্ট বাস্কেটের মধ্যে, কিন্তু আমাদের এই বাস্কেটের মধ্যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট সহ লেদার এবং অন্যান্য ফিশারি সহ আমাদের আরও সম্ভাবনার দিক আছে, যেগুলো আমরা এখন পর্যন্ত খুব প্রসেস করে সুন্দরভাবে আমরা করতে পারছি না বলে আমরা এখন 130টা দেশের উপরে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট করি। কিন্তু এই ভলিউমটা যদি আমরা আরও বাড়াতে পারি, এই বাস্কেটটা যদি আমরা বড় করতে পারি এবং এক্সপোর্ট বাস্কেটে যদি আরও নিউ প্রোডাক্ট বা নিউ সার্ভিসেস আনতে পারি, তাহলে ভালো হবে। বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোর যে মানধাতার আমাদের চিন্তাভাবনা, যে লেবার বেস ইন্ডাস্ট্রি, সেটা থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। কারণ আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিশন বা গ্লোবাল কম্পিটিশনে থাকতে চাই, তাহলে আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে অনেক বেশি, অর্থাৎ এফিশিয়েন্ট প্রসেসের মধ্য দিয়ে আপনাকে প্রোডাক্ট বা সার্ভিসেস প্রডিউস করতে হবে, যেটা খুব কুইক অ্যান্ড ফাস্ট আমরা গ্লোবাল মার্কেটে ছড়িয়ে দিতে পারবো। সে কারণে আপনি রেডিমেড গার্মেন্টসের আমাদের যেরকম লেবার বেস ইন্ডাস্ট্রিটা আছে, কিন্তু এর সেকেন্ডারি বা নেক্সট যে অ্যালাইড বিজনেসেসগুলো, যেগুলোর মধ্যে আমরা অনেক ধরনের
অটোমেশন আনতে পারি, সেগুলো আমাদের পার্শিয়ালি অনেক কিছু হয়েছে। এবং আমাদের জানি যে বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় বেস্ট ইন্ডাস্ট্রিজ মধ্যে 10টার মধ্যে 7টাই কিন্তু আরএমজি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে রয়েছে। কিন্তু আমরা সামগ্রিকভাবে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেমটা সেভাবে গড়ে তুলতে পারিনি। ফলে আপনি একদিকে দেখছেন লেবারদের অস্থিরতা, অন্যদিকে দেখছেন এই ইন্ডাস্ট্রিগুলো কমপ্লায়েন্স মানছে না, আরেকদিকে দেখছেন তারা মানে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন করছে। অর্থাৎ আমরা সাস্টেনেবল ওয়েতে একটা দেশকে সামগ্রিকভাবে তার মানে তার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাকে এগোতে গেলে যে ইকোসিস্টেমটা ক্রিয়েট করতে হয়, সেই জায়গাটাতে আমরা কিন্তু পিছিয়ে আছি। কারণ হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে এটা, হোয়েদার ইট ইজ মানে এডুকেশন, ইকোনমি অথবা ইন্ডাস্ট্রি অথবা হেলথ অথবা যে আমরা আসলে কোনো কিছুই কোনো প্রসেস ড্রিভেন, যেটাতে আপনি প্রসেস আগে ডেভেলপ করবেন এবং সুন্দর প্রসেস দিয়ে আপনি এগিয়ে নেবেন, সেইটা বাংলাদেশ আসলে সবসময় ব্যাহত হচ্ছে। আজকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারেরও যে বড় সমস্যা, আপনি যেখানেই হাত দেন, আপনি একটু আগে বিদ্যুতের কথা বলেছেন, কারণ আমরা প্রসেস ড্রিভেন করিনি, আমরা করেছি ক্যাপটিভ পাওয়ার, নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে ব্যবসা দেওয়ার জন্য সেটা করেছি, সেগুলো একটা সুনির্দিষ্ট টাইম পর্যন্ত থেকে তাদের প্রোডাকশন ক্যাপাসিটি কমে গেছে। আপনার ছোট্ট দুইটা বিষয়, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এবং আপনি একই সাথে ব্যাংকেও আছেন, ইউনিভার্সিটিতেও আছেন, গ্রামীণ ব্যাংকে। জি, গ্রামীণ ইউনিভার্সিটি জি আসার কথা। জি, আমি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের একজন ট্রাস্টি মেম্বারও, যেটা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে 15 বছর আগেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটা বিশ্ববিদ্যালয় চেয়েছিল, উনি একটা হসপিটাল চেয়েছিল, ওনার অনেক স্বপ্ন ছিল যে বাংলাদেশের প্রান্তিক মানুষের জন্য শিক্ষার সুন্দর ব্যবস্থা করা, কিংবা আপনার স্বাস্থ্যসেবা আরও বেশি করে পৌঁছে দেওয়া। কিন্তু আপনি এটাও জানেন যে পাশাপাশি যে পূর্বের সরকার একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট বাংলাদেশে প্রফেসর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে কোনো প্রতিষ্ঠানকেই আর কোনোভাবে লাইসেন্সিং দিচ্ছিল না। তো আমরা যারা এবার সুযোগটা পেয়েছি যে শিক্ষার সাথে আমরা যারা সম্পৃক্ত, আমরা মনে করি এদেশে কিন্তু আরও অনেক ধরনের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আসা উচিত। কারণ আমাদের দেশের তরুণ ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা বা মানসম্মত শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে, এবং আমরাই দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে তারা পড়তে যাচ্ছে, তারা বিদেশে পড়তে যাচ্ছে, যেটার জন্য আমরা অনেক ফরেন কারেন্সি এক্সপেন্ডিচার বহন করছি। সেই ফরেন কারেন্সির এক্সপেন্ডিচার বহনের জন্য আমি অন্তত বলবো যে আন্ডার গ্র্যাজুয়েট অথবা একদম ব্যাচেলর। আর কে কে আছেন? হ্যাঁ, ট্রাস্টি বোর্ডে আর কারা কারা আছে? আমাদের গ্রামীণ ট্রাস্টি বোর্ডে কিন্তু সবই হচ্ছে যে গ্রামীণ ফ্যামিলি বলতে আমি বোঝাচ্ছি ওনাদের বিজনেস, মানে পুরো 31টা অর্গানাইজেশনের বিভিন্ন বডির লোকজন আছেন, বাইরের আছেন, শিক্ষাবিদ আছেন। এখানে কোনো এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডটা এমন কোনো ট্রাস্টি বোর্ড না যেটা কোনো ধরনের মুনাফা বা কেউ নিতে পারবে। এখানে শুধুমাত্র যারা একদম ডেডিকেটেড হয়ে আসে কাজ করেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রায় 30-40টা অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনকে এমনভাবে গড়ে তোলা যে যেখানে কোনো ট্রাস্টি বা কোনো বোর্ড মেম্বার কেউই কোনো অর্থনৈতিক বেনিফিট বা কিছু নেওয়া সম্ভব না, বরং প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রফিট করবে, যেটা প্রতিষ্ঠানের গ্রোথ বাড়ানোর জন্য আবার রিইনভেস্টেড হবে। ফলে আপনি যেমন গ্রামীণ ব্যাংকের কথা আমাকে বলেছেন, আমি এই মুহূর্তে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি, এবং এই খুব অল্প সময় আমি যেটা দেখলাম যে আমাদের প্রায় 10.66 মিলিয়ন কাস্টমার, অর্থাৎ 1,06,66,000 কাস্টমার বা গ্রাহক বা ওনাদের মেম্বার আছে, সদস্য আছে, যারা নিজেরা কিন্তু ব্যবসা বাণিজ্য করে উপকৃত হয়েছেন, এবং তারা নিজেরাই তাদের পরিবার বা অন্য ক্ষেত্রে টাকা জমা রেখে প্রায় 10-12 হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের অন্যান্য ব্যাংকে জমা রেখেছেন। ফলে গ্রামীণ ব্যাংকের ব্যাপ্তি এবং এর কর্মকাণ্ড প্রান্তিক পর্যায়ে পৌঁছে আছে, এবং এটার মানে শাখার সংখ্যা বাংলাদেশের যে কোনো ব্যাংকের চেয়ে বেশি। 2568টি শাখা এবং 40টি এরিয়া বা 40টি জোনে এটা কাজ করে, এবং 25,000 এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে, যেই গ্রামীণ ব্যাংকের এমপ্লয়িরা বছরে 5টার অধিক বোনাস পায়। সেই ধরনের একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান তার কর্মচারী, তার অধীনে যারা কাজ করে তাদের জন্য একটা সুন্দর জীবনের নিশ্চয়তা দিতে পেরেছে, এবং তার মাধ্যমে গরিব মহিলা, বিশেষ করে 97% মহিলাদের জন্য ব্যবসা বাণিজ্য, খামার এবং ইত্যাদি দিয়ে তাদের অর্থনৈতিক
মানে পরিবর্তন ঘটনা, এক ধরনের বটম পিরামিড বা বাংলাদেশের গ্রামগঞ্জলে সবাইকে সাহায্য করার জন্য যেই মডেল, এই মডেলে আমি মনে করি যে আপনি একটু আগে বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, সেটাও কিন্তু বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের গরিব মানুষের ছেলে মেয়েদের জন্য একটা সুন্দর বিশ্ববিদ্যালয় আসবে, যেটা আপনি জানেন। কবে আসবে এই বিশ্ববিদ্যালয়টা? আমরা যখনই অনুমোদন পাবো, আমরা ইতোমধ্যে কিন্তু সেটার ইন্সপেকশন করেছে ইউজিসি, এবং তারা খুবই স্যাটিসফাইড যে এত সুন্দর ফ্যাসিলিটিতে আপাতত শুরু হচ্ছে। এবং আমাদের 100 বিঘা ক্যাম্পাসটা হবে, 100 বিঘা জমি কেনা আছে, যেটা এই মুহূর্তে ধারণা যে পূর্বাঞ্চলের থেকে যেটা গাজী টঙ্গীর দিকে যে রাস্তাটা আছে, সেখানে পার্শ্ববর্তী জায়গায় ম্যাগনিফিসেন্ট ক্যাম্পাস করা হবে, যেটার জন্য গ্রামীণ মানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ট্রাস্ট থেকে টাকা দেওয়া হয়েছে, এবং সেই ট্রাস্টের টাকা দিয়ে পরবর্তীতে বাংলাদেশের গরিব এবং বঞ্চিত মানুষের অথবা নারীদের এবং গ্রামীণের পরিবারের অথবা বাংলাদেশের বঞ্চিত পরিবারের সন্তানদেরকে পড়ানোর জন্য আধুনিক একটা বিশ্ববিদ্যালয় করা হবে। এবং আমি মনে করি এটা শিক্ষা অঙ্গনে একটা নতুন সংযোজন হবে, এবং আমার বিশ্বাস যে ওনারা যে হসপিটাল প্রকল্প নিয়েছে, ইতোমধ্যে ওনাদের 4000 কোটি টাকার একটা প্রজেক্ট, যেটা প্রায় 500 বেডের হসপিটাল আসবে, এটা কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে একটা অন্য ধরনের পরিবর্তন আনবে। এবং তার পাশাপাশি ওনাদের আরও 200 বেডের প্রায় 200টা হসপিটাল বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে করার যে স্বপ্ন, আমি মনে করি দেশের প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য তাদের যেই বড় পরিকল্পনা আছে, সেটাকে দেশ, জাতি, জনগণ সবাই মানে স্বাগতম জানানো উচিত। এবং এইভাবে যদি আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবাটা প্রান্তিক পর্যায়ে না পৌঁছে দেই, তাহলে বাংলাদেশের মানুষের যেই স্বাস্থ্য সমস্যা এবং চিকিৎসা খরচ এবং চিকিৎসার জন্য যেই শহরে ছোটাছুটি, সেটা থেকে আমরা বঞ্চিত হব। সুতরাং নিঃসন্দেহে এই কাজগুলো ভালো, এবং এই কাজগুলোর জন্য দেশের মানুষের সার্বিক সহযোগিতা। আপনাকে ধন্যবাদ। ওয়াজিদ খান, জি, ছোট্ট করে জানতে চাই, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো উন্মুখ হয়ে আছে। সরকারের পক্ষ থেকে এক ধরনের কথা বলা হচ্ছে যে সংস্কার করে করা হবে, অথবা ন্যূনতম সংস্কার করে করা হবে। একটু বোধহয় ডিসটিউন হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং সরকারে যারা আছেন তারাও, তাদের মধ্যেও ছাত্র যারা আছেন, তারা সরকারি একটা দল করতে চাচ্ছেন। সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক নেতাদের মধ্যে কথা চালাচালি হচ্ছে। আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমি শেষ করবো অল্পের মধ্যে। এই আমাদের যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এর আকাঙ্ক্ষা কী ছিল? বৈষম্য বিরোধী, বৈষম্যহীন বাংলাদেশ, একটা স্বপ্নের বাংলাদেশ, যেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, যেখানে সব মানুষ তাদের অধিকার নতুন করে পাবে। এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই বিপ্লবটা বা এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখন তারা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে, আমরা দেখেছি বিগত 53 বছরে বাংলাদেশে জাতীয় সংসদের 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই 9টা নির্বাচন তো অনিয়ম হয়েছে, সেগুলো নিয়ে বাকি 3টা নির্বাচন যেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, সেখানেও 3টি, 2096 সালে, 2001 সালে, 2008 সালে। 91 না, 91টা কয়েকদিনের জন্য তত্ত্বাবধায়ক, কিন্তু বিলটা পরে আসছে, তত্ত্বাবধায়ক বিলটা পরে আসছে 96 সালের ফেব্রুয়ারির ইলেকশনের পরে। এর আগেরটা ওইটা তত্ত্বাবধায়ক বলা যাবে না, শাহাবুদ্দিন সাহেব যেটা করেছেন। এনিওয়ে, তো এই যে ইলেকশন হয়েছে, এই 12টা ইলেকশনের পরে আপনি রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ রাষ্ট্রে গুণগত এবং মানগত কোনো ধরনের যে পরিবর্তন হয়েছে, এর কোনো স্বাক্ষর আমরা দেখতে পাচ্ছি না। যে ধরনের আশা আকাঙ্ক্ষা, যে পরিবর্তন হওয়ার কথা ছিল রাজনৈতিকভাবে, কারণ আমরা জানি রাষ্ট্র থাকলে রাজনীতি থাকবে, রাজনীতি থাকলে রাজনীতিবিদ থাকবে, রাজনৈতিক দল থাকবে, এবং দিন শেষে রাজনীতিবিদরাই এ দেশটা পরিচালনা করবে। তা আমার মনে হয় আজকের যে বাংলাদেশ, এখানে সব সংকট, সব সমস্যা রাজনীতির মধ্যে। আপনার রাজনৈতিক সংস্কার এদেশে সবার আগে জরুরি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ডজনখানেক সংস্কার কমিশন করেছে, কিন্তু রাজনৈতিক সংস্কার কমিটি করেনি। সরকার শিক্ষা সংস্কার কমিশন ওইভাবে করেনি, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার রাজনৈতিক সংস্কার যদি বাংলাদেশে না হয়, আপনি লিখে রাখতে পারেন যত সংস্কারই হোক, নির্বাচন হবে, যে দলেই সরকারে আসুক, আবার আপনি একটা রাবার টান দিয়ে ছেড়ে দিবেন,
আবার ওই আঙ্গুলে যে হিট করবে ওই রাবারটা, যতক্ষণ আপনার রাবারের ইলাস্টিসিটি নষ্ট না হবে, এই ইলাস্টিসিটি লুজটাই হলো রিফর্ম বা সংস্কার। এটা রাজনীতিতে এই সংস্কার না হলে আপনি আগে রাষ্ট্র সংস্কার, এই রাষ্ট্র সংস্কারের প্রথম সংস্কার হবে রাজনৈতিক সংস্কার, তারপরে এই সংস্কার হলে আপনি নির্বাচন করেন যার যেভাবে আসে। নতুন ছাত্ররা যদি রাজনৈতিক দল করতে চায় অসুবিধা কি? আমরা তো দেখেছি, হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি রাষ্ট্র ক্ষমতায় থেকেই তো বিএনপি প্রতিষ্ঠা করেছেন, তিনি এত পপুলার ছিলেন যে তার সময়টা বাংলাদেশে স্বর্ণযুগ বলে এখনও পরিচিতি পায়। কিন্তু তিনি কিংস পার্টি যেটা বলে আজকে ছাত্রদেরকে অনেকে কটাক্ষ করছেন, কিন্তু কিংস পার্টি, বিএনপি তো কিংস পার্টি ওই সময় হয়েছিল, আমরা তো দেখেছি। হ্যাঁ, কাজেই ভালো যদি করতে চায় কেউ রাষ্ট্রের জন্য, সেটা হতেই পারে, জনগণের উপর ছেড়ে দিতে হবে, জনগণের উপর ছেড়ে দিতে হবে। রাজনৈতিক দল সবাই যাবে সামনে, জনগণ সিদ্ধান্ত নেবে। আমার মনে হয় যে রাজনৈতিক সংস্কার ছাড়া, কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কার্যত বন্ধ, রাজনৈতিক নতুন কোনো নেতৃত্ব গড়ে উঠছে না, মেধাবী কোনো নেতৃত্ব বেরিয়ে আসছে না, যে কারণে এক জায়গায় থমকে গেছে। আপনি দেখবেন গত ১.৫ দশকে নতুন কোনো নেতৃত্ব সৃষ্টি হয়নি কোনো রাজনৈতিক। ওয়াজেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আব্দুল হান্নান চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর নতুন নতুন তথ্য আপনার কাছ থেকে জানলাম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।